শুরু হচ্ছে অন্ধকারের দরজা খুলে যাওয়ার মুহূর্ত। স্বাগত নিশি গল্পের হাউসে। এখানে প্রতিটি গল্পই ছায়ায় লুকিয়ে থাকা সত্যকে সামনে আনে। আলো নিভিয়ে দিন, দরজা বন্ধ করুন, কারণ গল্প শুরু হচ্ছে এখনই। কিছু কিছু জায়গা থাকে যেখানে মানুষ শুধু বসে গল্প করে না, জমে থাকে স্মৃতি, অপূর্ণ কথা আর এমন কিছু ঘটনা যেগুলো কেবল সন্ধ্যা নামলেই জেগে ওঠে। আজ আমি তোমাদের শোনাবো এমনই এক বৈঠকখানার গল্প, যেটা ছিল শখের কিন্তু পরিণত হয়েছিল ভয়ঙ্কর অভিশাপে। এই গল্পটা কোনো বানানো কাহিনী নয়, এটা একজন পোস্টমাস্টারের নিজের চোখে দেখা, নিজের জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। গল্পের নাম শখের বৈঠকখানা, কলমে পুনব্রত ভট্টাচার্য। দাদুর মুখে বৈঠকখানা কথাটা প্রথমবার শুনে দাদুকে প্রশ্ন করে সপ্তর্ষি, দাদু, বৈঠকখানা মানে কি? সপ্তর্ষির এই দাদু হলো অঘোরলাল মিশ্র, ওরফে আমাদের অঘোরবাবু। এই অঘোরবাবু একসময় ছিলেন বর্ধমান পোস্ট অফিসের একজন ঊর্ধ্বতন শ্রেণীর কর্মচারী। প্রত্যন্ত দৃঘল গ্রামের সামান্য পোস্টমাস্টার পদ থেকে কর্মজীবন শুরু করে বর্ধমান শহরে বড় পোস্ট অফিসে এই ঊর্ধ্বতন পদ অবধি তিনি উঠতে পেরেছিলেন ওনার এই ৪৬ বছর কর্মজীবনে। এখন তিনি কর্মজীবন থেকে অবসরপ্রাপ্ত হয়ে জমিয়ে এসে বসেছেন ওনার কোন্নগরে গঙ্গার তীরবর্তী পৈতৃক বাড়িতে। চাকুরি জীবনের গোড়ার দিক থেকেই অঘোরবাবুকে কাটাতে হয়েছে অস্পারা গায়ের গ্রামগঞ্জগুলোতে। এই নানা জায়গায় ঘুরে ঘুরে কাজ করার সুবাদেই অঘোরবাবুর বিচিত্র সব অভিজ্ঞতার ভাণ্ডারও ভরে উঠেছিল সমানতালে। গ্রামগঞ্জের নানা ধরনের প্রাকৃতিক ও অপ্রাকৃতিকভাবে অর্জিত সেই জ্ঞানের ঝুলির শেষ নির্যাস পর্যন্ত তিনি বর্ষিত করতেন ওনার অত্যন্ত স্নেহের একমাত্র নাতি ও তাহার খুদে বন্ধু দিগকের কাছে। এই ছোট্ট খুদের দল ছিল অঘোরবাবুর খুবই প্রিয় ও নিত্যদিনের গল্প শোনার শ্রোতা। আমাদের এই অঘোরবাবুর প্রকৃতি ছিল অনেকটা আমাদের প্রিয় গল্পের চরিত্র তারিণী খুড়োর মতোই। আর তারিণী খুড়োর মতোই বুড়োদের কোম্পানি একদম পছন্দ ছিল না, তাই এই খুদেদের কোম্পানি নিয়েই তিনি জমিয়ে তুলতেন ওনার বিকেলের বৈঠকখানা। তাই রোজ বিকেলে এই খুদে বাহিনীর দল এসে হাজির হতো অঘোরবাবুদের গঙ্গার তীরবর্তী পূর্ব দক্ষিণ খোলা বাগানের মধ্যবর্তী বাঁধানো গোল চাতালের উপর। অঘোরবাবু খুব শখ করে এই বাগানের মধ্যবর্তী জায়গায় বানিয়েছিলেন এই বসার চাতালটা। গাছগাছালি পরিবেষ্টিত এই মনোরম পরিবেশের মধ্যে এই গোল চাতালের অপরূপ এক সান্নিধ্য ছিল। সেই চাতালের মাথার উপর ঠিক গোল ছাতার মতো অনুকরণে ছিল গোল ছাদ, যা খানছয় সিমেন্ট দিয়ে বাঁধানো খুঁটির উপর দাঁড় করানো ছিল। এমনই ছিল তার ভঙ্গি। ঠিক আগের দিনের মাটির চাতালের উপর যেমন বাঁশের খুঁটির উপর গোল করে খড়ের চাল করা হতো, এও ছিল ঠিক তেমনই। এখানেই রোজ বিকেলে বসত অঘোরবাবুর গল্পের আসর। আজও তাই সময় মতো অঘোরবাবুর গল্পের শ্রোতা সেই খুদে বাহিনী এসে উপস্থিত ওই খোলা গোলচাতালের উপর। অঘোরবাবু এসে সেই গোলচাতালের গল্পের শ্রোতাদের মাঝে মধ্যমণি হয়ে বসার সাথে সাথেই সপ্তর্ষি বলে ওঠে, দাদু, আমরা রোজ কেন এখানে বসে গল্প শুনি? আমাদের ছাদের উপরও তো অনেক জায়গা, সেখানে আমরা বসি না কেন? সপ্তর্ষির এই প্রশ্নের উত্তরে সদাহাস্যময় অঘোরবাবু অকৃত্রিম হাসি মুখে সকলকে উদ্দেশ্য করে বলে ওঠেন, আমরা যে রোজ এই খোলা বাগানের মাঝে এসে গল্প করি, তার কারণ এটাই হলো আমাদের বৈঠকখানা। দাদুর মুখে এই নতুন কথাটি শুনে সপ্তর্ষি আবারও প্রশ্ন করে অঘোরবাবুকে, দাদু, বৈঠকখানা মানে কি? এই প্রশ্ন শোনার সাথে সাথেই
যেন অঘোরবাবু সদা হাস্যময় ভাবটা হারিয়ে গিয়ে বিবর্ণ হয়ে পড়ে ওনার মুখ। খোঁজ গল্প করার মেজাজটা হারিয়ে গিয়ে যেন একটু ভয়ভীত হয়ে পড়েন অঘোরবাবু। নিজের মনেই যেন বাগানের চারিদিকে একবার সতর্ক দৃষ্টিতে তাকিয়ে নিলেন তিনি। তারপর নিজেকে সামলে নিয়ে আবার সেই হাসির ভাবটা যেন এক প্রকার জোর করেই মুখে এনে অঘোরবাবু সকলকে উদ্দেশ্য করে বললেন, চলো তাহলে তোমাদের আজ আমি বৈঠকখানা নিয়ে একটা গল্প বলি। আর গল্প হলো একদম সত্যি ও আমার নিজের এক অভিজ্ঞতা। সপ্তর্ষি তখনই বলে উঠল, ভূতের গল্প কি দাদু? অঘোরবাবু উত্তরে একটু অন্যমনস্ক হয়ে মৃদু ঘাড় নাড়িয়ে সম্মতি জানালেন। তারপর অঘোরবাবু কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে বোধহয় গল্পটা মনের মধ্যে সাজিয়ে নিল। তারপর অঘোরবাবু শুরু করলেন ওনার গল্প। সময়টা ছিল আমার চাকরি পাওয়ার একদম গোড়ার দিকের ঘটনা। বর্ধমান জেলার দীঘল গ্রামের পোস্ট অফিসে পোস্টমাস্টারের চাকরিতে আমি মাস দুই হলো আমি সেখানে নতুন উদ্যমে কাজ করছি। শুরু থেকেই আমি একটু কাজ পাগল ছিলাম। যা টিফিন নিয়ে বিলি করতে বেরোতাম তা যতক্ষণ না শেষ হতো আমি ফিরতাম না। তাতে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেলেও আমি পিছুপা হতাম না, কারণ আমি জানতাম এই চিঠিগুলো শুধু চিঠি না, এগুলো মানুষের আবেগ, আনন্দ, দুঃখ ও স্নেহের বার্তা বহন করছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব এগুলো তাদের ঠিকানায় পৌঁছে দেওয়া। এই নিয়ে পোস্ট অফিসের ঊর্ধ্বতন কর্মচারীরা ও আমার সহকর্মীরা আমাকে অনেক সাবধান করার পরেও আমি ওনাদের কথা শুনতাম না। গ্রামের মোড়ল মশাই অনাথ বন্ধুবাবু আমাকে খুব ভালোবাসত। উনিও পর্যন্ত আমাকে বুঝিয়েছিলেন গ্রামের পথে বেশি রাত পর্যন্ত একা ঘোরা ভালো নয়। কিন্তু আমি আমার কাজটাকেই বড় বলে মনে করতাম, তাই আমি আমার মতোই কাজ করতে থাকি। কিন্তু এইসব প্রবীণ ব্যক্তিদের কথা না শোনার ফল আমি হাতে নাতে পেলাম কিছুদিনের মধ্যে। একদিন আমি চিঠি বিলি করতে বেরিয়েছি। দিনটা ছিল বাদলার। চিঠিও বেশ ভালোই ছিল বিলি করার জন্য। সকাল থেকেই বৃষ্টির জন্য বেরোতে পারলাম না। দুপুর 3টের পর আকাশ একটু পরিষ্কার হতেই আমি বেরিয়ে পড়লাম সাইকেল আর কাঁধে চিঠির ঝোলা নিয়ে। সেদিন চিঠি বিলি করতে বেশ রাত হয়ে গেল, আর এইসব গ্রামে রাত তাড়াতাড়ি নামে। লাস্ট চিঠিটা বিলি করে আমি এবার ফেরার পথ ধরি। আর গ্রামের বেশ শেষ প্রান্তরের দিকে পৌঁছে গিয়েছিলাম, কারণ শেষ চিঠিটা গ্রামের শেষ প্রান্তরের দিকেই ছিল। ব্যস্ততার মাঝে ঘড়ি দেখার সময় পাইনি একদম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 9টা বাজতে আর মিনিট 10-এর মতো বাকি। ঘড়ির দিক থেকে চোখ তুলতে না তুলতেই গগন ফাটানো শব্দ করে খুব নিকটেই একটা বাজ পড়ল কোথাও। আকাশের মেঘ আরো ঘন হয়ে এলো। আমি গতি ভালো না বুঝে সাইকেল চড়ে যেই খানিকটা গিয়েছি, অমনি আকাশ ভেঙে অসৎ ধারায় শুরু হলো বৃষ্টি। গ্রামের শেষের দিকে ঘরবাড়ি কম। আমি বেশ খানিকটা দূরে চলে এসেছি। সামনে শুধু ধুধু মাঠ। কোথায় যাব, কী করব এই ভাবছি। হঠাৎ সামনের মাঠের উপর আলোগুচ্ছ দেখতে পেলাম। তারপর ভালো করে দেখে বুঝলাম মাঠের উপর একটা পাকা ইটের ছোট বাড়ি দাঁড়িয়ে আছে। বৃষ্টির হাত থেকে উদ্ধার পাওয়ার জন্য আমি এগিয়ে গেলাম ওই বাড়িটার দিকে। কাছে গিয়ে দেখি সাদা রং করা এক কামরার বাড়িটা হলো এক বৈঠকখানা। কারণ বাড়ির সামনে বড় একটা ফলকে বড় বড় করে লেখা ছিল শখের বৈঠকখানা। দৌড়ে গিয়ে ঢুকলাম সেই বৈঠকখানার
আলোক উজ্জ্বল ঘরখানার দিকে। ভিতরে গিয়ে দেখি সেই ঘরে জনা ৭-৮ মাঝবয়স্ক ব্যক্তি বসে গল্পগুজব করছেন। আমি দরজার কাছে দাঁড়িয়েছিলাম। বৃষ্টির ছাটা আরো বাড়তেই আমি ঘরের মধ্যেই ঢুকে পড়ি। আমি যে ঘরে ঢুকলাম তাতে যেন তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। আমাকে যেন তারা কেউ দেখতেই পেল না। তারা ছিল তাদের গল্পে মত্ত। এবার আমি দুপা আরও এগিয়ে যেতে তাদের গল্পের বিষয়বস্তুটা ভালো করে কানে আসে আমার। তারা বলছেন, আজ ২ বছর পর আবার আমাদের বৈঠকখানা স্বয়ংসম্পূর্ণ হবে। হারাধন একমাত্র ব্যক্তি যে সেই দিন রাতে আমাদের এই শখের বৈঠকখানায় অনুপস্থিত ছিল। তাই সেই ভয়ঙ্কর দিনে যে বজ্রপাত পড়েছিল আমাদের এই বৈঠকখানার উপরে, তাতে আমরা সবাই মারা গেলেও হারাধন একমাত্র বেঁচে যায়। সেই থেকে অসম্পূর্ণ রয়ে গেছে আমাদের এই শখের বৈঠকখানা। কিন্তু আজ সেই দিন এসেছে। আজ আমাদের মাঝে আসতে চলেছে আমাদের সেই বন্ধু হারাধন। এই কথাটি বলে আনন্দে উল্লাসে হাসতে শুরু করে দিল সেই বৈঠকখানায় বসে থাকা মানুষগুলো। কিন্তু কি কথা বললো এই ব্যক্তি? ২১ বছর আগে ওরা মারা গেছে বজ্রাঘাতে। তার মানে এরা তো সবাই প্রেতাত্মা। বুকের মধ্যে থেকে পার করতে থাকে আমার। এইদিকে বাইরে তুমুল বৃষ্টি পড়ছে। এখান থেকে পালিয়ে যাওয়ার উদ্যোগ করছি, এমন সময় দেখি বৈঠকখানার সামনে একটা মানব মূর্তি এগিয়ে আসছে বৈঠকখানার দিকে। প্রবল বর্ষণের মধ্যে ভালোভাবে ওই ব্যক্তির মুখটা বোঝা যাচ্ছিল না। আর আমিও যেন অনেক চেষ্টা করেও পালাতে পারলাম না সেখান থেকে। ওই দরজার কাছেই অনড় পাথরের মতো দাঁড়িয়ে রইলাম আর স্তম্ভিতের মতো দেখতে থাকলাম সেই লোকটার দিকে। সেই বৃষ্টির মধ্যে দিয়ে এক পা করে এগিয়ে আসছে সেই লোকটি বৈঠকখানার দরজার দিকে। লোকটি এবার একদম আমার কাছে এসে পৌঁছে গেল আর আমাকে দেখতে পায়নি এমনই ভাব করে প্রবেশ করলো বৈঠকখানার দরজার ভিতর। বৈঠকখানার ভিতর প্রবেশ করতেই ঘরে থাকা অন্য ব্যক্তিগুলো উল্লাসে উঠে দাঁড়ালো। কিন্তু এরা কারা? আমার দুর্যোগ বিস্ফারিত হয়ে গেল। তাকিয়ে দেখি ঘরের ভিতর ওই আগন্তুক ব্যক্তির দিকে তাকিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে 7খানা কঙ্কাল। এবার তারা তাদের শোনা গলায় ওই আগন্তুক ব্যক্তিকে সম্ভাষণ করে বলল, এসো যে প্রথম ভাড়া, বড় কমলাকালের হয়ে আসছে। বন্ধুদের ছেড়ে কিভাবে ছেলে তুমি এতদিন? এই বলে আবার হাসিতে ফেটে পড়ে ওই কঙ্কালগুলো। তাদের হাসিতে বৈঠকখানার ঘর যেন কেঁপে উঠল। এবার সেই আগন্তুক মানুষটা আমার দিকে তাকালো। আমি অবাক হয়ে গেলাম ওই ব্যক্তিকে দেখে। এ তো আমাদের গ্রামের মোড়ল মশাই, মানে অনাথ মিত্র। দেখি তিনি আমার দিকে তাকিয়ে বেশ গম্ভীর গলায় বলল, তোমার এখানে থাকার দরকার নেই মাস্টার, তুমি এখনই ফিরে যাও। আমি সেই দৃশ্য দেখে জ্ঞান হারালাম। সকালে যখন জ্ঞান ফিরল, আমি পড়েছিলাম খোলা মাঠের উপর। পাশেই দেখি একটা ভগ্নপ্রায় ছোট্ট বাড়ি। এখনো
তার ফলকে লেখা শখের বৈঠকখানা। খোদাইটা হালকা হলেও করা যাচ্ছে। উদ্ভ্রান্তের মতো পোস্ট অফিসে ফিরে আমি গেলাম মোড়ল অনাথবাবুর বাড়ি। মনের মধ্যে তখনও আমার কি চলছে আমি জানি। মনকে বোঝালাম কাল আমি দুঃস্বপ্ন দেখেছি। কিন্তু মোড়ল মশাইয়ের বাড়ির কাছাকাছি আসতেই কানে ঢুকে এলো স্ত্রীলোকের কান্নার শব্দ। আমি দৌড়ে মোড়ল মশাইয়ের বাড়ির উঠোনে যেতেই স্থির হয়ে দাঁড়িয়ে পড়লাম। সামনে উঠানেও উপর রাখা আছে খাটিয়াতে শেষ যাত্রার জন্য সজ্জিত মোড়ল মশাইয়ের শবদেহ। আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না। কাল রাতে সব দৃশ্য আবার আমার মাথার উপর ভর করে এলো। তার মানে কাল রাতে সব ঘটনাই সত্য ছিল। সেগুলো তার কল্পনা বা স্বপ্ন ছিল না। মাথা ঘুরে মাটিতে বসে বললাম আমি। গ্রামের এক ব্যক্তি আমাকে ধরে নিল। আমি শুধু তাকে একটাই প্রশ্ন করতে পারলাম, মোড়ল মশাইয়ের নাম কি হারাধন? উত্তরে লোকটি বলল, ওনার বন্ধুরা অনেকেই ওই নামে ডাকতেন। এইটুকু শুনে আমি জ্ঞান হারালাম। তারপর থেকে আমি আর কোনোদিন সন্ধ্যের পর কিছু করিনি। গল্প পাঠে আমি বুবাই। গল্পটা কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন গল্প পেতে শেয়ার ও লাইক দিতে ভুলবেন না যেন, কারণ আপনাদের উৎসাহ আমায় এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাহলে আবার দেখা হচ্ছে নিশির গল্প হাউসে।